ছাব্বিশের ভোটে কি এবার নয়া সমীকরণ? কারণ নিউ টাউনের হোটেলে সেখানে সেলিম এবং হুমায়ুনের মধ্যে বৈঠক হয় প্রায় 1 ঘন্টার একান্ত বৈঠক দুই নেতার। ছাব্বিশের ভোটের আগে নয়া সমীকরণ কি, সেই প্রশ্নটাই সামনে আসছে। কারণ নিউ টাউনের হোটেলে সেলিম হুমায়ুন বৈঠক প্রায় 1 ঘন্টার একান্ত বৈঠক দুই নেতার। প্রীতি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, এই বৈঠকের নির্যাস কি? দেখো, রাজ্য রাজনীতিতে ভোটের জোটে নয়া সমীকরণ এবং নিউ টাউনের বৈঠক মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের। স্বাভাবিকভাবে বুধবার এই যে খবর সেই নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এবং বুধবার 8:30 থেকে 9:40 পর্যন্ত সন্ধ্যেবেলায় এই বৈঠক হয় এবং মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবির তারা দুজনেই কিন্তু স্বীকার করে নেন যে জোট নিয়ে যে বার্তা দেওয়া হয়েছিল সেই বার্তা নিয়েই বৈঠক হয় এবং দুই পক্ষ থেকে বেশ কিছু শর্ত সামনে রাখা হয়। যদি এই শর্ত মানা হয় তাহলে পরবর্তীতে এই যে নির্বাচন সামনে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে জোট হতে পারে হুমায়ুন কবিরের পার্টির সঙ্গে সিপিআইএম এর। এবং এর আগেও কিন্তু সিপিআইএম কখনো আইএসএফ কখনো কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছে, কিন্তু ফল আমরা দেখতে পেয়েছি। তবে এখন দেখার বিষয় হুমায়ুন কবিরের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকের ফলপ্রদ কতটা হয়। কারণ হুমায়ুন কবিরের সঙ্গে আমরা যখন কথা বলি তিনি কিন্তু আশাবাদী। তিনি বলেন যে বেশ কিছু শর্ত তিনি সামনে রেখেছেন, সেই শর্তগুলো যদি মানা হয় তাহলে এই বিষয় নিয়ে তারা পরবর্তীতে ভাববেন। প্রিয়াঙ্কা, কাজ হচ্ছে সরাসরি জানা যে দলটার উদ্দেশ্য কি, লক্ষ্য কি, কর্মসূচি কি, কর্মপন্থা কি, কতটা বিজেপি তৃণমূল বিরোধী, কতদূর পর্যন্ত যাবে, এটা বুঝে নেওয়া। তারপর সেটা আমাদের পার্টিতে আলোচনা করবো। আজকে প্রথম জানা হলো পার্টির সিদ্ধান্ত, বিজেপি তৃণমূল বিরোধী যারা অবস্থান নেবে তাদের সবার সঙ্গে কথা বলবো, কিন্তু তারপরে কে কতদূর আসবে সেটা তাদের উপর নির্ভর করে। মিটিং এ 1 ঘন্টা 10 মিনিটের মিটিং হয়েছে। সেই মিটিং এর সারবার্তা যা, সেটা আগামী দিনে জোট নিয়ে সম্ভাবনা। সারা জীবন আমরা লেফট ফ্রন্টের বিরুদ্ধেই রাজনীতি করেছি, ডানপন্থী রাজনীতি করেছি, তবুও আজকের পরিস্থিতি যা দাঁড়িয়েছে রাজ্যে, সেই পরিপ্রেক্ষিতে ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। আলোচনা সদার্থক হয়েছে। সেই আলোচনার চূড়ান্ত রূপরেখা কিছুদিন সময় লাগবে। এসআইআরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে বুধবার সুর চড়ালেন সিঙ্গুর থেকে। সোমবার যাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। বুধবার এসআইআর নিয়ে সুর চড়ালেন সিঙ্গুর থেকে। আন্দোলনের ঝাঁঝ বাড়াতে সোমবার একেবারে দিল্লিতে। 2রা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে নিয়ে যাবেন আরো 15 জনকে। পশ্চিমবঙ্গে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ করেছে এমন কয়েকটি পরিবারের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লি যেতে পারেন। আগামী সপ্তাহে দিল্লি, তার আগে এদিন সিঙ্গুরের সভা থেকে সুর সপ্তমে। এসআইআর এর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন? মানুষের প্রতি বিশ্বাস নেই। এত মানুষের মৃতদেহের ওপর জবাব দিতে হবে, কে দায়ী। এবং দিল্লি যাওয়ার আগে সিঙ্গুরের মাটি ছুঁয়ে গেলাম। অনেক হিন্দুও মারা গেছে। হিন্দু করে হিন্দুদের হত্যা করছেন। বুধবার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর এসআইআর শুনানিতে বাংলার প্রসঙ্গ ওঠে। প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি চলাকালীন আইনজীবী কপিল সিব্বল সওয়াল করার সময় বলেন, এসআইআরে আপত্তি এবং দাবি জানানোর শেষ দিন 30শে জানুয়ারি। দিনে 9 লক্ষ মানুষের শুনানি করতে হবে। এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে মাত্র 1 লক্ষ ভোটারের শুনানি হয়েছে। কিভাবে কাজ শেষ হবে? আমাদের আরো কিছু আবেদন রয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, পশ্চিমবঙ্গের জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন, বারবার আবেদন দাখিল করে সময় নিতে চাইছে। তখন প্রধান বিচারপতি বলেন, মঙ্গলবার বা বুধবার শুনানি হতে পারে। এখান থেকে দিল্লি যাওয়ার কথা ছিল, দিল্লিকার লাড্ডুদের একটু চেহারা দেখার জন্য, কিন্তু আজ না হলে কাল তো আমি যাবই। দরকার হলে আমিও কোর্টে গিয়ে দাঁড়াবো। যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব। আইনজীবী হয়ে নয়, একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না। কোন এনআরসি এখানে হবে না। ডাকছে ডাকুক না, ঔদ্ধত্য দেখাচ্ছে। এই অহংকার ভেঙে চুরমার করব। আমাকে তোমরা ঘেঁচু করবে। তুমি জেলে ভরো,
তুমি গুলি করো, আই ডোন্ট কেয়ার, আমি সব কিছুর জন্য তৈরি। আমি জেলে গেলে তো মায়েরা জবাব দেবে। ঘরে ঘরে নাড়ু তৈরি হবে, নাড়ুর সাথে একটা শব্দ মেলাও। আমি প্রথম অক্ষর বলে দিচ্ছি জয়কার। বাংলার মা বোনেরা জবাব দেবে। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। সিঙ্গুরে গিয়ে শিল্পের খতিয়ান, সিঙ্গুরের মঞ্চ থেকে শিল্পের বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষিও চলবে, শিল্পও চলবে, কৃষি জমি দখল করে নয়। সিঙ্গুর এককালে রাজনীতি তোলপাড় হয়েছে এই সিঙ্গুরকে ঘিরে। সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে চেয়েছিল টাটারা। জোর করে কৃষকদের জমি কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আন্দোলনে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশে সিঙ্গুর ছাড়ে টাটারা। 2011-এ বাংলায় পালাবদলের পালে হাওয়া দিয়েছিল এই সিঙ্গুর। 26-এর ভোটের আগে ফের সেই সিঙ্গুরের হাওয়া গরম। 18ই জানুয়ারি সভা করে গেছেন প্রধানমন্ত্রী। বঙ্গে শিল্পের বার্তা দিলেও সিঙ্গুরের জন্য আলাদা করে কোনো বার্তা ছিল না নরেন্দ্র মোদীর ভাষণে। 28শে জানুয়ারি সেই সিঙ্গুরে সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন সিঙ্গুরে শিল্পের বার্তা। কর্মসংস্থানের লক্ষ্যে এখানে 8 একর জমির ওপর 9 কোটি 20 লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে। এসএআইপির আন্ডারে 77 একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে। হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। অ্যামাজন, ফ্লিপকার্ট এখানে বড় ওয়্যার হাউজিং তৈরি করছে, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে। সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। আমার আন্দোলনের একটা বড় অংশ জুড়ে, মানে 2006 থেকে 8 সিঙ্গুরের মাটিতে আমি অনেক দিন কাটিয়েছি। রাস্তায় পড়ে থেকেছি। সিঙ্গুরের মানুষরা কেউ বাড়ি থেকে মুড়ি নিয়ে এসছে, কেউ চিড়ে নিয়ে এসছে, কেউ নারকেল নাড়ু নিয়ে এসছে, কেউ বা সবজি নিয়ে এসছে। আমি সিঙ্গুর আন্দোলনের জন্য 26 দিন অনশন করেছি, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে। সিঙ্গুরের মঞ্চ থেকে এদিন ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাস করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে মমতার পাশে তখন ঘাটালের তৃণমূল সাংসদ দেব। নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। বাংলাকে নাকি উনি গুছিয়ে দেবেন। 4 বছর ধরে বাংলায় বাংলার আবাসনের টাকা দেয় না, রাস্তার টাকা দেয় না, 100 দিনের কাজের টাকা দেয় না, সর্বশিক্ষার টাকা দেয় না, জলের টাকা দেয় না, ট্রেজারি ফাঁকা করছে, দেশটাকে ধ্বংস করছে। কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলেছিলাম, ফিরিয়ে দিয়েছি। আর তোমরা কি করেছো? বড় বড় বুলি। এ বুলি চলবে না বাংলায়। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। বঙ্গ রাজনীতির গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম সিঙ্গুর। 26-এর মহারণের আগে ফের ভোটের পালে সেই সিঙ্গুরেরই হাওয়া। বাংলায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নিউজ 18 বাংলা। টার্গেট 2026, পাখির চোখ বুথ সংগঠন। বুথ স্তরের সংগঠনকে শক্তিশালী করায় জোর দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। দুর্গাপুরের কর্মী সম্মেলনে তাঁর এও বার্তা, মহিলা এবং তরুণ প্রজন্মকে কাছে টানতে হবে, তাদের সমস্যার কথা মন দিয়ে শুনতে হবে। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा।
বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিয়ে প্রথম রাজ্য সফর, প্রথম গন্তব্যই পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ সফরে নীতিন নবীন মঙ্গলবার দুর্গাপুরে বিজেপির একটি মেলা উদ্বোধন করেন। রাতে বৈঠক করেন কোর কমিটির সঙ্গে। সেই বৈঠকেই 26-এর ভোটে লড়াইয়ের ফর্মুলা বাতলে দেন নীতিন নবীন। নীতিন নবীনের নির্দেশ, প্রতিটি বুথে জোর দিতে হবে। রাজ্যে পালাবদল করতে হলে বুথ স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে। প্রথমেই নজর কলকাতা এবং দক্ষিণ 24 পরগনায়। 1 মাসের মধ্যেই 2 জেলায় বুথ স্তরের সংগঠন ঢেলে সাজানোর নির্দেশ দিয়েছেন নীতিন নবীন। প্রতি 15 দিন অন্তর সংগঠনের রিপোর্ট নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নীতিন নবীনের নির্দেশ, স্থানীয় সমস্যাকে গুরুত্ব দিতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। দুর্গাপুরে মঙ্গলবার রাতে কোর কমিটির সঙ্গে বৈঠক, বুধবার সকালে কর্মী সম্মেলন। সভামঞ্চে একসঙ্গে দেখা যায় বঙ্গ বিজেপির 4 হেভিওয়েটকে, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। এই সভামঞ্চ থেকেও নীতিন নবীনের মুখে বুথ বার্তা। मित्रों, हमको बूथ जीतना है कि अगर बूथ पर शक्ति केंद्र पर हम मजबूत होंगे तो बंगाल तो शक्ति की भूमि है। अगर हमारा शक्ति केंद्र मजबूत हो गया तो शक्ति की भूमि का शक्ति केंद्र निश्चित रूप से कमल खिला के रहेगा। পশ্চিমবঙ্গে প্রায় 50% মহিলা ভোট, এর বড় অংশের সমর্থনই পান মমতা বন্দ্যোপাধ্যায়। এই মহিলা ভোটে এবার ভাগ বসাতে মরিয়া বিজেপি। এর পাশাপাশি তাদের নজর কম বয়সী ভোটারদের দিকে। দুর্গাপুরে এসে তাই নীতিন নবীনের নির্দেশ, মহিলা এবং তরুণ প্রজন্মের ভোটারদের দিকে বিশেষ নজর দিতে হবে, শুনতে হবে তাদের সমস্যার কথা, এর জন্য জনসংযোগ বাড়াতে হবে। সব কাঁচা মাথার নেতারা, অভিজ্ঞতা কম ছিল, সে অভিজ্ঞতা আমরা সঞ্চয় করেছি কয়েক বছরে। এখন নতুন বিজেপি আর পরিণত বিজেপি লড়াই করছে, তো সেই জন্য যুবকরা থাকলে গতি আসে, শক্তি সামর্থ্য আসে, তারা রিস্ক নিতে পারে। কেবলমাত্র ভারতীয় জনতা পার্টিতেই যুবকরা সম্মিলিত হয়, কারণ তারা পার্টির ভবিষ্যৎ এবং নিজের ভবিষ্যৎ পার্টির মধ্যে দেখতে পায়। নিউজ 18 বাংলা। নোবেল শান্তি পুরস্কার রবীন্দ্রনাথের, কবিগুরুর গুণগানে তথ্য বিভ্রাট নীতিনের। শান্তির জন্য নোবেল পান রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্গ সফরে এসে বললেন বিজেপি সভাপতি। मैं कह सकता हूं, जिस कवि गुरु ने इस राज्य को ही नहीं पूरे देश को शिक्षा की नई पद्धति दी, जिसके लिए नोबेल शांति पुरस्कार दिया गया, वैसे आज रविंद्रनाथ ठाकुर जी को भी स्मरण कर रहा हूं, क्योंकि आज इस भूमि ने हमेशा अपने योद्धाओं के माध्यम से यहाँ के लोगों को एक नई ऊंचाई दी है। বিজেপি যে রবীন্দ্রনাথকে নোবেল শান্তি পুরস্কারই দেবে, এটা না দিলেই আমি অবাক হতাম। কারণ যারা বাংলার মাটি জানে না, এর আগে তারাই বলেছিল যে রবীন্দ্রনাথের জন্ম শান্তিনিকেতনে। আসলে বাংলা এবং বাঙালি মনীষীদের অপমান করাটা বিজেপি দেওয়াজে দাঁড়িয়ে গেছে। প্রথম কথা, রবীন্দ্রনাথ সাজতে হবে কেন? গত বছর ভোটের সময় আলকাল্লা করে বড় দাড়ি রেখে একজন নিজেকে চোলায় চোলায় বাজবে জয়ের বেরি শুনিয়েছিলেন, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছিল। আর এবার তো রবীন্দ্রনাথ গান গাইলে এফআইআর করার হুমকি দিচ্ছেন। সেই বিজেপির রবীন্দ্রনাথ প্রেম যে এহেন হবে, এটা বলাই বাহুল্য। নরেন্দ্রপুরে গোডাউনে ঝলসে মৃত 21। কাল নরেন্দ্রপুরের শুভেন্দুর নেতৃত্বে প্রতিবাদ মিছিল। প্রশাসনিক ভবনে অবস্থানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। বেছে বেছে ঘটনার প্রতিবাদ বিরোধী দলনেতার, পাল্টা কটাক্ষ অরূপ চক্রবর্তীর। আগামীকাল বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব। দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে। বিজেপির বিরোধী দলনেতা তাকে যখন গুজরাটে কদিন আগেই ভয়াবহভাবে কারখানায় আগুন লেগে 18 জনের মৃত্যু হলো, সে নিয়ে যাওয়া তো দূরের কথা, একটা টুইট করতে শুনেছেন, দেখেছেন? দিল্লির বুকে যেখানে অমিত শাহের সরকার, সেইখানে 11 বছরের একটি বাচ্চা মেয়ে রাস্তায় ফুল বিক্রি করছিল, সেই অবস্থায় তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ হয়। একটা টুইট হয়েছে বিজেপি নেতাদের নিন্দাটুকু জানিয়ে। বিজেপির এই সিলেক্টিভ রাজনীতি বাংলার মানুষ ধরে ফেলেছে। আনন্দপুরের ঘটনা খারাপ, পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে যে কি করে অত পরিমাণে ভোজ্য তেল ওখানে মজুদ ছিল। পূর্ণাঙ্গ তদন্ত হচ্ছে, দোষী যারা তারা জেলের পেছনে থাকবে।
ওদের থেকে ল অ্যান্ড অর্ডার বাংলার মানুষ শিখবে না। শুভেন্দুর মিছিলে অনুমতি দিল না পুলিশ। নরেন্দ্রপুরে অগ্নিকাণ্ডের প্রতিবাদে মিছিল আগামীকাল গড়িয়া শীতলা মন্দির থেকে নাজিরাবাদ পর্যন্ত মিছিলের ঘোষণা করেন বিরোধী দলনেতা। প্রতিনিধি সুস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে, সরাসরি সুস্মিতার থেকে জানবো। সুস্মিতা, আগামীকাল যে প্রতিবাদ মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিলের অনুমতি দিল না পুলিশ, ঠিক কোন কোন গ্রাউন্ডে কি জানা যাচ্ছে? দেখুন, শুভেন্দু অধিকারীর আগামীকাল মিছিল গড়িয়া শীতলা মন্দির থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত যাবেন তিনি বলে ঘোষণা করেছেন। তার পাশাপাশি তিনি নরেন্দ্রপুর থানায় একটি প্রতিবাদ ধর্ণা কর্মসূচিও করবেন বলেই জানিয়েছিলেন, কিন্তু নরেন্দ্রপুর থানা সেই মিছিলের অনুমতি দেয়নি। নরেন্দ্রপুর থানার বক্তব্য, থানা এলাকায় কোনোভাবেই জমায়েত করা যাবে না এবং সেখানে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলানোর একটা বিষয় রয়েছে, সুতরাং থানা এলাকায় কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশৃঙ্খল ঘটানো যাবে না। সে কারণেই শুভেন্দু অধিকারীর মিছিলের অনুমতি মেলেনি। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখবো, আগামীকাল সকালে শুভেন্দু অধিকারী থানা পর্যন্ত মিছিল করার অনুমতি চেয়ে আবেদন করতে পারেন হাইকোর্টে, এমনটাই বিজেপি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সুস্মিতা। নরেন্দ্রপুরের নাজিরাবাদে যৌতুক-গৃহ, একের পর এক মৃত্যু। দুটি গোডাউনের কোথাওই আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, অভিযোগ গোডাউনগুলি তৈরিও হয়েছিল বেআইনিভাবে, জলা জমি বুঝিয়ে। 3 বছর আগেই নিউজ 18 বাংলায় দেখানো হয়েছিল পূর্ব কলকাতা জলাভূমি এলাকায় কিভাবে জলাশয় বুঝিয়ে দেদার তৈরি হচ্ছে বেআইনি নির্মাণ। যৌতুক-গৃহ নাজিরাবাদ, জোড়া গোডাউনে আগুনের গ্রাসে প্রাণ গেছে অনেকের। অভিযোগ, আইনকে একেবারে পাত্তা না দিয়ে জলাভূমি ভরাট করে বেআইনিভাবে গজিয়ে উঠেছে একের পর এক বহুতল গোডাউন। জলাভূমির উপরে পুরো কারখানাগুলো সব তৈরি হয়েছে নিয়ম নামে। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি জানি তো জল দেখা যাচ্ছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। নাজিরাবাদে 2 গোডাউনে ভয়ঙ্কর আগুন, এতে জলাশয় ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ এখন জোরালোভাবে উঠে আসছে। এই অভিযোগের কথা 3 বছর আগেই দেখানো হয়েছিল নিউজ 18 বাংলায়। এই অঞ্চলে যে খালটি রয়েছে মূলত এই স্থানীয় বাসিন্দাদের নিকাশি ব্যবস্থা যে খালের ওপর নির্ভর হয়, সেই খালটির ওপরে একের পর এক দোকান তৈরি হয়েছে। পূর্ব কলকাতা জলাভূমির মতো আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া জলাভূমি, সেখানেই জলাশয়ে ভরাট করে দেদার নির্মাণ। 2022-এ নিউজ 18 বাংলার খবর দেখে পদক্ষেপের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। নাজিরাবাদে 3 বছর পরেও ছবিটা পাল্টায়নি। নাজিরাবাদে খেয়াদহ 2 পঞ্চায়েতে এলাকায় নিয়ম ভাঙাই যেন নিয়ম। খালের ওপর, জলাশয়ের ওপর একের পর এক গোডাউন, দোকান ঘর। এখানে যা আছে সব জলাভূমি, সব জলাভূমি। তুমি জানি তো জল দেখা যাচ্ছে, পয়সাতে সব কিছু হচ্ছে। হ্যাঁ, পয়সাতে সব কিছু হচ্ছে। তো ভেড়ি ছিল, জলা তখন আমার বাবার ঠাকুরদারা তখন ওই ভেড়িতে নাইট গার্ড করতো, মাছ চাষ হতো। তারপর আস্তে আস্তে সব তুলে দেওয়া, সব এখন ভরাট হয়ে গেছে। সব বেআইনি নির্মাণ, সব বেআইনি। নাজিরাবাদে পূর্ব কলকাতা জলাভূমির ভরাট করা হচ্ছে। বারবার এই অভিযোগ করেছেন পার্থসারথী ভৌমিক। 2011 থেকে 2025 গত 14 বছরের এই এলাকার স্যাটেলাইট ইমেজকে হাতিয়ার করে তার দাবি, 2011-এ দেখা যাচ্ছে এলাকা অনেকটাই সবুজে ঢাকা। 2025-এর স্যাটেলাইট ইমেজে এই এলাকায় বহু নীল ছাদের বিল্ডিং। এসবই জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ বলে অভিযোগ পার্থসারথী ভৌমিকের। এই যে গোডাউনগুলো আপনি দেখছেন, সেগুলো কিন্তু মানে সব তো কংক্রিট, লোহা, স্টিল ফ্রেম দিয়ে কনস্ট্রাকশন করা। এটা তো 24 ঘন্টায় হয় না। আমি কিন্তু টাইম টু টাইম ওয়েটল্যান্ডকে জানানো, লোকাল পুলিশকে মেল করা, ওয়েটল্যান্ড অথরিটিকে
24-এ লাস্ট মেইল করলাম যে আমার কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি বলছেন ঠিকই, বাট আপনারা অ্যাকচুয়ালি কনজারভেশন করার কোনো মেন্টালিটি নেই। আদালত অনেক আগেই কয়েকশো বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয়। অভিযোগ, হাতে গোনা কয়েকটি ছোট দোকান ছাড়া আর কিছু ভাঙা হয়নি, বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে ছোঁয়া হয়নি। এ নিয়ে এখনো মামলা চলছে। এদিকে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বলে অভিযোগ। আইন আদালতকে তোয়াক্কা না করে এরকম বেআইনি কাজ দিনের পর দিন হচ্ছে কিভাবে? পয়সাটা কে নেয়? নেতা? না না, এখানকার লোকাল লোক। পারমিশন নিয়ে কে পারমিশন দিল খালের ওপর করতে? ক্যামেরায় কুণাল চৌধুরীর সঙ্গে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। 100 ফুট উপর থেকে আছড়ে পড়ে চার্টার্ড বিমান, আর তারপর একের পর এক বিস্ফোরণ, মুহূর্তে সব শেষ। বারামতিতে বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। বিমানে অজিত পাওয়ার সহ 5 জন ছিলেন, সকলেই মারা গিয়েছেন। লিয়ারজেট 45 VT SSK চার্টার্ড বিমান। এই বিমানটি বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় আছড়ে পড়ে। একের পর এক বিস্ফোরণ হয়, বিমানে আগুন ধরে যায়, নিমেষে সব শেষ। বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, তাঁর ব্যক্তিগত সিকিউরিটি অফিসার বিদীপ যাদব, পাইলট সুমিত কাপুর, কো পাইলট সম্ভাবী পাঠক, ক্রিউ মেম্বার পিঙ্কি মালি। বিমান দুর্ঘটনায় 5 জনেরই মৃত্যু হয়েছে। ट्रैप पे आ रहा था, ट्रैप के नजदीक 100 फुट से नजदीक आके गिर गया है। उसका क्रैश हो जाएगा ऐसा हम सोच रहे थे, तभी क्रैश हो गया। पहले देखा तो उसको आग लगी थी पूरे प्लेन को, और उसके बाद 4-5 स्फोट हो गया विमान में उसका, और उसने निकालने की कोशिश की, लेकिन बड़ी आग लगी, उसके कारण कोई मदद नहीं कर सकता। বুধবার বারামতিতে ছিল জেলা পরিষদের ভোট প্রচার, সেখানে যাচ্ছিলেন এনসিপি নেতা অজিত পাওয়ার। বুধবার সকাল 8:10 নাগাদ মুম্বাই থেকে বিমানে রওনা দেন। সকাল 8:45 নাগাদ বারামতিতে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে ডিজিসিএ জানতে পেরেছে চার্টার্ড বিমানটিতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম ছিল না, অর্থাৎ বিমানটি রানওয়েতে ঠিকমতো নামছে কিনা তা দেখার জন্য একমাত্র ভরসা পাইলটদের নজর। এদিন কুয়াশা বেশি থাকার কারণে দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে অনুমান। টেবিল টপ রানওয়েতে বিমানটিকে নামানোর জন্য 2 বার চেষ্টা করেন পাইলট। প্রথমবার নামাতে না পেরে আকাশে চক্কর কাটেন। দ্বিতীয়বার নামার সময় ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়, তখন মেডে কল করেন পাইলট। মেডে বার্তা মানে চরম বিপদ, ফরাসি ভাষায় এর অর্থ আমায় সাহায্য করো। প্লেনটি তখন 100 ফুট ওপরে, সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে মাটিতে। এতে পরপর বিস্ফোরণ ঘটে, বিমানে আগুন ধরে যায়। লিয়ারজেটে আগেও ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে কানাডার বিমান প্রস্তুতকারী সংস্থা বোম্বার্ডিয়াকে সতর্ক করে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড। সেই বিমানেই বুধবার দুর্ঘটনা, প্রাণ গেল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সহ 5 জনের। লিয়ারজেট 45 একটা খুবই রিলায়েবল প্লেন, বোম্বার্ডিয়ার কোম্পানির একটা ভিভিআইপি নিয়ে ফ্লাই করে। যারা ক্রু ছিলেন তারা খুবই কোয়ালিফাইড ছিলেন, দুজনেই ক্যাপ্টেন যিনি ছিলেন খুবই কোয়ালিফাইড ছিলেন, সুমিত কাপুর। তাই সেই ক্ষেত্রে কি হয়েছে এক্স্যাক্টলি সেটা ইনভেস্টিগেশনের পরে জানা যাবে। ঠিক কি কারণে দুর্ঘটনা তা জানতে ভরসা বিমানের ব্ল্যাক বক্স।
तमाम जो है इन्वेस्टिगेशन टीम यहाँ पे पहुंच चुकी है। अब कोशिश यही की जा रही है कि जो एयरक्राफ्ट के जो पार्ट्स हैं उनको इन्वेस्टिगेट किया जाए कि क्या इसमें कोई टेक्निकल ग्लिच या फिर कोई टेक्निकल एरर था या नहीं। लेकिन सबसे इंपॉर्टेंट है कि ब्लैक बॉक्स है वो रिकवर कर लिया गया है जो बहुत सारे राज खोल सकता है। टेबल टॉप रनवे है और टेबल टॉप रनवे के बाद देखिए अभी भी जो क्रैश साइट है वो पूरी तरह से कॉर्डन ऑफ कर दी गई है। हो सकता है कि ह्यूमन एरर हो या मिस जजमेंट हो, ये इन्वेस्टिगेशन का पार्ट है। लेकिन जिस तरीके से क्रैश हुआ है और एयर स्ट्रिप के ठीक बगल में हुआ है तो कई सवाल खड़े हो रहे हैं कि आखिरकार क्या वजह होगी। নিউজ 18 বাংলা।